সত্যজিৎ রায়ের গোয়েন্দা গল্প পড়তে কে না ভালোবাসে? ফেলুদার গোয়েন্দাগিরি দেখতে। ফেলুদার গোয়েন্দাগিরি গল্পের 7টি পর্বের আজকে প্রথম ও দ্বিতীয় পর্ব আপনাদের শোনাব। আশা করি সবাই ভালোবাসবেন এবং মতামত জানাতে অবশ্যই ভুলবেন না। শুরু করছি ফেলুদার গোয়েন্দাগিরি প্রথম পর্ব। রাজেনবাবুকে রোজ বিকেলে মেলে আসতে দেখি। মাথার চুল সব পাকা, গায়ের রং ফর্সা, মুখের ভাব হাসি খুশি। পুরনো নেপালি আর তিব্বতী জিনিসের যে দোকানটা আছে সেটাই কিছুক্ষণ কাটিয়ে বাইরে এসে বেঞ্চিতে আধ ঘন্টার মতো বসে সন্ধে হব হলে জলা পাহাড়ে বাড়ি ফিরে যান। আমি আবার একদিন ওর পেছন পেছন গিয়ে ওর বাড়িটাও দেখে এসেছি। গেটের কাছাকাছি যখন পৌঁছেছি হঠাৎ আমার দিকে ফিরে জিজ্ঞেস করলেন, কে হে তুমি, পেছু নিয়েছ? আমি বললাম, আমার নাম তপেশ রঞ্জন বোস, তবে এই নাও লজেন জুস বলে পকেট থেকে সত্যিই একটা লেমন ড্রপ বার করে আমায় দিলেন আর দিয়ে বললেন, একদিন সকাল সকাল এসো, আমার বাড়িতে অনেক মুখোশ আছে, দেখাবো। সেই রাজেনবাবু যে এমন বিপদ ঘটাতে পারে তা কেউ বিশ্বাস করবে? ফেলুদাকে কথাটা বলতেই সে খ্যাক করে উঠল। পাকামো করিস নে, কার কি করে বিপদ ঘটবে না ঘটবে সেটা কি মানুষকে দেখলে বোঝা যায়? আমি দস্তুর মতো রেগে গেলাম। বারে, রাজেনবাবু যে ভালো লোক সেটা বুঝি দেখলে বোঝা যায় না? তুমি তো তাকে দেখাওনি। দার্জিলিংয়ে এসে অবধি তো তুমি বাড়ি থেকে বেরোওনি। রাজেনবাবু নেপালি বস্তিতে গিয়ে গরিবদের কত সেবা করেছেন জানো? আচ্ছা, বেশ বেশ, এখন বিপদটা কি বল শুনি। আর তুই কচি খোকা, সে বিপদের কথা তুই জানলি কি করে? কচি খোকা অবশ্যই আমি মোটেই না, কারণ আমার বয়স 13.5 বছর। ফেলুদার বয়স আমার ঠিক ডবল। সত্যি বলতে কি, ব্যাপারটা আমার জানার কথা নয়। মেলে বেঞ্চিতে বসেছিলাম, আজ রবিবার, ব্যান্ড বাজাবে তাই শুনবো বলে। আমার পাশে বসেছিলেন তিনকড়িবাবু, যিনি রাজেনবাবুর ঘর ভাড়া নিয়ে দার্জিলিংয়ে গরমের ছুটি কাটাতে এসেছেন। তিনকড়িবাবু আনন্দবাজার পড়ছিলেন আর আমি কোনো রকমে উঁকি ঝুঁকি মেরে ফুটবলের খবরটা দেখার চেষ্টা করছিলাম। এমন সময় হাঁপাতে হাঁপাতে ফ্যাকাশে মুখ করে রাজেনবাবু এসে ধপ করে তিনকড়িবাবুর পাশে বসে গায়ের চাদরটা দিয়ে কপালের ঘাম মুছতে লাগলেন। তিনকড়িবাবু কাগজ বন্ধ করে বললেন, কি হলো, চড়ায় উঠে এলেন নাকি? রাজেনবাবু গলা নামিয়ে বললেন, আরে না মশাই, এক ইনক্রেডিবল ব্যাপার। ইনক্রেডিবল কথাটা আমার জানা ছিল, ফেলুদা ওটা প্রায় ব্যবহার করে, ওর মানে অবিশ্বাস্য। তিনকড়িবাবু বললেন, কি ব্যাপার? এই দেখুন না। রাজেনবাবু পকেট থেকে একটা ভাঁজ করা নীল কাগজ বার করে তিনকড়িবাবুর হাতে দিলেন। বুঝতে পারলাম সেটা একটা চিঠি। আমি অবশ্য চিঠিটা পড়িনি বা পড়ার চেষ্টাও করিনি, বরঞ্চ আমি উল্টো দিকে মুখ ঘুরিয়ে গুনগুন করে গান গিয়ে এমন ভাব দেখাচ্ছিলাম যেন বুড়োদের ব্যাপারে আমার কোনো ইন্টারেস্টই নেই। কিন্তু চিঠিটা না পড়লেও তিনকড়িবাবুর কথা আমি শুনতে পেয়েছিলাম। সত্যি ইনক্রেডিবল। আপনার ওপর কার এমন আক্রোশ থাকতে পারে যে আপনাকে এভাবে শাসিয়ে চিঠি লিখবে? রাজেনবাবু বললেন, তাই তো ভাবছি। সত্যি বলতে কি, কোনোদিন কারোর অনিষ্ট করেছি বলে তো মনে পড়ে না। তিনকড়িবাবু এবার
রাজেনবাবুর দিকে ঝুঁকে ফিসফিস করে বললেন, হাটের মাঝখানে এসব ডিসকাস না করাই ভালো, বাড়ি চলুন। তারপর বুড়ো দুটো উঠে পড়লেন। ফেলুদা ঘটনাটা শুনে কিছুক্ষণ ভুরু কুঁচকে গুম হয়ে বসে রইল। তারপর বলল, তুই তাহলে বলছিস যে একবার তলিয়ে দেখা চলতে পারে? বারে, তুমি তো রহস্যজনক ঘটনা খুঁজছিলে, বললে অনেক ডিটেকটিভ বই পড়ে তোমারও ডিটেকটিভ বুদ্ধিটা খুব ধারালো হয়ে উঠেছে। তা তো বটেই। এই ধর, আমি তো আজ মেলে যাইনি, তবু বলে দিতে পারি তুই কোন দিকের বেঞ্চে বসেছিলি। কোন দিক? রাধা রেস্টুরেন্টের ডান পাশের বেঞ্চগুলোর একটাতে। আরে বাস, কী করে বুঝলে? আজ বিকেলে রোদ ছিল, তোর বাঁ গালটা রোদে ঝলসেছে, ডানটা ঝলসায়নি। একমাত্র ওই বেঞ্চিগুলোর একটাতে বসলেই পশ্চিমে রোদটা বাঁ গালে পড়ে। ইনক্রেডিবল। যাকে এখন কথা হচ্ছে রাজেন মজুমদারের বাড়িতে একবার যাওয়া দরকার। দুটো পর্ব শেষ হলো আজকে। এই গল্পটা 7টি পর্বে বিভক্ত এবং খুবই ইন্টারেস্টিং। আশা করি বন্ধুরা পুরোটা শুনবেন এবং শেষ পর্যন্ত থাকবেন। রহস্য ভেদ করতে হবে তো।